এখন বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি চলছে। বৃষ্টি, বর্ষা, বন্যা, এইরকম একটি প্রতিকূল পরিস্থিতি চলছে। তো এই স্যাঁতসেঁতে জলীয় আবহাওয়াতে বসবাস করার জন্য কিছু সাধারণ রোগের দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি। সেইগুলোকে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে খুব সহজে এবং খুব দ্রুত আরোগ্য করে তোলা সম্ভব। এখানে কোনো এক্সপেরিমেন্ট চলবে না। এখানে শিওর শট মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। সেই শিওর শট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা শেয়ার করতে চলেছি। তো এই রকম জলীয় আবহাওয়াতে যে রোগগুলো সাধারণত সৃষ্টি হয়, জলবাহিত রোগ, বাতাস বাহিত রোগ ইত্যাদি, এবং মানসিক চাপ তো রয়েছে। এই সব কিছু মিলিয়ে যে সাধারণত খুব কমন যে রোগগুলো আক্রমণ করে সেগুলো হচ্ছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়া, উদরময় আমাশয় প্রভৃতি। এইগুলি হচ্ছে খুব কমন রোগ, যা তরুণ আকারে আবির্ভাব হয়ে থাকে, তরুণ পীড়া হিসাবে আবির্ভাব হয়ে থাকে। এই পীড়াগুলোর সাথে হোমিওপ্যাথি চিকিৎসকদের মোকাবেলা করতে হবে, যেখানে শিওর শর্ট মেডিসিন অ্যাপ্লাই করতে হবে এবং নিশ্চিত মেডিসিন নির্বাচন, নিশ্চিত আরোগ্য, এবং তা হতে হবে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে, এবং এটা হোমিওপ্যাথিতে সম্ভব। আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। সেই সাথে সাথে আমি বলে রাখি, যারা আজকের লাইভে আমার সঙ্গে সাধারণ মানুষ, সাধারণ লোকজন আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, তারা আমার আলোচনা শুনে কোনো ওষুধ ব্যবহার করবেন না। আলোচনার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে কিছু সম্যক ধারণা আপনারা অর্জন করতে পারেন, কিন্তু আপনার কাছাকাছি নিকটবর্তী কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। তো এই যতগুলো আমি রোগের কথা বললাম, এতগুলো রোগের চিকিৎসা সম্বন্ধে একটি আলোচনায় সম্পন্ন করা সম্ভব নয়। আজ যতটুকু সম্ভব আলোচনা করা যায় করতে চেষ্টা করব। সেই সাথে সাথে আমি বলি, আমি যা শিখেছি, আমি যা জানি, আমি তাই করি, তাই বলি। এর বাইরেও যদি কেউ মনে করে থাকেন যে সে আরো ভালো কিছু জানেন, আরো ভালো কিছু হোমিওপ্যাথি সম্বন্ধে অভিজ্ঞতা তার কাছে আছে, তাহলে একটু সাড়া দেবেন। আমি সেখানে শিখতে চাই, আমি শিখব, আমাকে একটু শেখাবেন, কি করতে হবে বলবেন, আমি শিখব। কেননা হোমিওপ্যাথি এমনই একটা সাবজেক্ট যেখানে সারা জীবন শেখার দরকার হয়, সারা জীবন। তাই আবারও বলি, আমি যা জানি, আমি যা শিখেছি, আমি তাই করি এবং তাই বলি। এর বাইরেও যদি কোনো কিছু কারো কাছে থেকে থাকে শেখার মতো, আরো বেশি অভিজ্ঞতা
বৃদ্ধি করার জন্য যদি কারোর কাছে ভালো কিছু থাকে মনে করেন, অবশ্যই সাড়া দেবেন, আমি শিখতে চাই। তা চলুন আমরা মূল আলোচনায় অবতারণা করি। অনেক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন যাবৎ জলের মধ্যেই থাকতে হয়, কাদার মধ্যে থাকতে হয়। যারা জল কাদায় বেশি থাকেন না, তারা স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে বসবাস করেন। চারিপাশে একটি জলীয় আবহাওয়া। অনেক জায়গা আছে যেখানে জল নেমে যাওয়ার পরে পচন ক্রিয়া শুরু হয় এবং চারিপাশ দুর্গন্ধময় হয়ে পরিবেশ দূষণ করে তোলে। বন্যা কবলিত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে ঠিক মতন খাবারের যোগান ব্যবস্থা করাও সম্ভব নয়, যার ফলে খাবারের অভাবে অভুক্ত থেকে পেটের সমস্যা শুরু হয়। সেই সাথে মানসিক চাপ তো আছেই। সব মিলিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণভাবে ভেঙে পড়ে। এই সবকিছু এই সবকিছুই মানুষের শরীরে এবং মনে প্রবলভাবে প্রভাব ফেলে এবং জীবনী শক্তি মানুষটির অস্তিত্ব রক্ষার্থে প্রবল সংগ্রাম করে, চেষ্টা করে। সে নিজে সংগ্রাম করে সুস্থ রাখতে ব্যর্থ হয়, যার কারণে তার বাহ্যিক সহায়তার প্রয়োজন হয়। বাহ্যিক সহায়তার প্রয়োজনে সে প্রতিক্রিয়া প্রকাশ করে, যাহা লক্ষণ হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়। এই লক্ষণগুলোর মধ্যে রোগের লক্ষণ এবং ঔষধের বিশেষ লক্ষণ উপস্থিত থাকে। ঔষধের বিশেষ লক্ষণগুলোর ভিত্তিতে একটি সদৃশ ঔষধ নির্বাচন করতে হয়। এই বিশেষ লক্ষণগুলো দৈহিক ও মানসিক উভয় স্তরেই বিদ্যমান থাকে। বিশেষ নির্দেশক লক্ষণগুলো সকল ঔষধের মধ্যে থাকে না, কেবল নির্দিষ্ট ঔষধেই নির্দিষ্ট থাকে। সেই ঔষধ রোগীকে আরোগ্য করবে। রোগের সদৃশ ঔষধ নির্বাচন করলে রোগের সদৃশ ঔষধ নির্বাচন করলে রোগী আরোগ্য হবে না। এখন কেবলমাত্র তরুণ পীড়ার চিকিৎসা সম্বন্ধে আলোচনা করা হবে, ধাতুগত চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব না। ধাতুগত চিকিৎসা সম্বন্ধে এখানে কোনো আলোচনা করব না। এখানে শুধুমাত্র তরুণ রোগের চিকিৎসা সম্বন্ধে আমি কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা শিওর শর্ট হিসাবে আমি যা বলবো অত্যন্ত সহজ, সোজা, সরল ভাবে যা বলবো ঠিক সেইগুলোর অনুপাতে যদি মেডিসিন অ্যাপ্লাই করতে পারেন, শিওর শর্ট র্যাপিডলি রিকভারি হয়ে যাবে, রোগী র্যাপিডলি রিকভারি হবে। হোমিওপ্যাথি ওষুধ বিভিন্ন আঙ্গিকে নির্বাচন করা যায়, বিভিন্ন আঙ্গিকে নির্বাচন করা যায়। একজন অভিজ্ঞ চিকিৎসক হোমিওপ্যাথি একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ চিকিৎসক রোগীর সাথে সামনে থেকে যা দেখতে পান, দেখার সাথে সাথে তিনি ভিতরের আরো অনেক কিছু দেখে ফেলেন। এটাই হচ্ছে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের নিদর্শন। তো সাধারণভাবে আমরা সবাই জানি যে হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা হয়, রোগের চিকিৎসা নয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে চিকিৎসার নেওয়ার ফলে আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়ে গেছে এবং সেই ধারণার বশবর্তীতেই আমরা বুঝতে অভ্যস্ত, তা হচ্ছে রোগের চিকিৎসা। কিন্তু আসলে তা নয়। রোগীকে বোঝার, সাধারণ লোকজনকে বোঝার নেপথ্যে এগুলো বলতে হয়। জল, কাদা, স্যাঁতসেঁতে আবহাওয়া, মানসিক চাপ ইত্যাদি এগুলো হলো পীড়ার উত্তেজক কারণ। এই কারণগুলো দ্বারা রোগী পীড়িত হয়ে যে যেমন গতি প্রকৃতি ধরে নিজেকে বহিঃপ্রকাশ করবে, তার অনুকূলে লক্ষণ সংগ্রহ করে একটি সদৃশ ঔষধ নির্বাচন করতে চেষ্টা করতে হবে। কেবল উত্তেজক কারণের উপর ভিত্তি করে কোনো ওষুধ নির্বাচন করা যাবে না। যেমন জলে কাদায় অবস্থান করা হেতু অসুস্থ হলে রাস্টক্স, দিনে গরম রাতে ঠান্ডা আবহাওয়ার জন্য অসুস্থ হলে ডালকামারা,
খিচুড়ি খেয়ে উদরময় হলে পালসেটিলা, হোমিওপ্যাথিক মতে এইরূপ প্রেসক্রিপশন হয় না। এগুলো হচ্ছে প্রিজুডিসড, এগুলোকে প্রিজুডিসড বলা হয়। পূর্বে থেকে একটি ধারণা মনের মধ্যে বদ্ধমূল ভাবে ধরে রাখা। সর্বদাই অসুস্থতার প্রতিক্রিয়ার লক্ষণ, সর্বদাই অসুস্থতার প্রতিক্রিয়ার লক্ষণ সমূহের মধ্য থেকে কতকগুলো নির্দেশক লক্ষণের সমন্বয়ে, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ নির্দেশক লক্ষণের সমন্বয়ে একটি ঔষধ নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করার নির্দেশ, নীতি। চলুন আমরা এবার মেডিসিনগুলো নিয়ে আলোচনা করি। আপনারা সবাই জানেন, আমি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব এগুলো আপনারা সবাই জানেন, এবং বন্যা কবলিত অঞ্চলে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় বসবাস করছেন এমন জায়গাতে এই ধরনের রুগী প্রতিটা মুহূর্তে পাওয়া যাবে। এবং ওষুধ দিয়ে দেখবেন কি মজা, সকালে ওষুধ দিয়ে বিকালে আসতে বলবেন, সকালে ওষুধ দিয়ে দুপুরে আসতে বলবেন, দেখবেন যে রুগী ওকে। কিন্তু আমি যা বলবো সেটাকে ভালো করে বুঝে সেই অনুসারে ওষুধ দিতে হবে। আমি কিছু লক্ষণ আলোচনা করছি, আপনারা ওষুধ বলেন। তরুণ সর্দিতে নাসিকা হতে প্রচুর পরিমাণে জলের ন্যায় সর্দি স্রাব হয়। তরুণ সর্দিতে, ঠান্ডা লেগে তরুণ সর্দিতে প্রচুর পরিমাণে জলের ন্যায় প্রচুর পরিমাণে পাতলা সর্দি নাসিকা হইতে নির্গত হয়। সেই সাথে ভীষণ হাঁচি হয়, মাথায় কপালে মৃদু যন্ত্রণা অনুভব হয়, সামান্য যন্ত্রণা, মৃদু, একেবারে মৃদু যন্ত্রণা। মাঝে মাঝে নাসিকা শুষ্ক হয়, তারপরে আবার সর্দি নির্গত হয়। এই লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ নয়, এটি খুব গুরুত্বপূর্ণ নয়, তবু যেহেতু ওষুধের মধ্যে এটা পাওয়া যায় অনেক সময় তাই লিখেছি। সর্দির সহিত কোনো বস্তুর ঘ্রাণ ও স্বাদ পায় না, গলায় সুরসুর করে কাশি থাকতে পারে, জল পিপাসা বর্তমান থাকে, গুরুত্বপূর্ণ লক্ষণ, জল পিপাসা বর্তমান থাকে অথবা সরস জিহ্বা, মুক্ত বাতাস ভালো লাগে, স্নান করতে পছন্দ করে, মন মেজাজ স্বাভাবিক থাকে, স্বাভাবিক কাজকর্ম করে, খেলাধুলা সবকিছু করে, তাকে দেখে অসুস্থ বলে মনে হয় না। তরুণ সর্দির একেবারে প্রারম্ভিক পর্যায়ে এই লক্ষণগুলো থাকে। এই লক্ষণগুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় রোগী। মেডিসিন কি হবে, কি ওষুধের লক্ষণ এগুলো? বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ হচ্ছে এগুলোই। যেহেতু সর্দি নেই তার সমস্যা, রুগী আসবে সর্দির চিকিৎসা করতে, কিন্তু আমরা তো সর্দি দেখবো না, রুগী যে রোগের কথাগুলো বলবে সেগুলো আমাদের শুনতে হবে, সেগুলো শুনতে হবে। কিন্তু তার মধ্যেও ওই রোগের সাথে, তার মধ্যেও ওই রোগের সাথে এমন কিছু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ থাকে যা অন্য মেডিসিনের সাথে থাকে না। এটা অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ। এই সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা এগুলোকে, এই ছোট 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 জিনিসগুলোকে গ্রহণ করেন, এবং ছোট ছোট জিনিসগুলো একটি মেডিসিনে পৌঁছাতে সাহায্য করে, কিন্তু তারা স্ট্যাম্প মারতে পারে না। ওই ছোট ছোট সিমটম গুলো স্ট্যাম্প মারতে পারে না, কিন্তু কতকগুলো মেডিসিনকে ভাবাতে সাহায্য করে। পরবর্তীতে মানসিক লক্ষণের ভিত্তিতে মেডিসিনকে কনফার্ম করতে হয়। এই হচ্ছে আমাদের আজকের রোগ ও রোগীর চিকিৎসা। ইতিমধ্যে এমডি নুরুজ্জামান বলেছেন নেট্রামিওর, নুরুজ্জামান জামান তিনি বলেছেন নেট্রামিওর। আর কেউ, আর কেউ বলবেন? একটু শেয়ার করুন, লাইভটা কি একটু শেয়ার করুন, আপনারা লাইভটাকে শেয়ার করুন। একেবারে সর্দির প্রারম্ভিক অবস্থায়
এর বাইরে এই ঔষধের আর কোনো লক্ষণ পাবেন না। আমার অভিজ্ঞতায় আমি আর দেখিনি। কিন্তু প্রারম্ভেই এই সর্দিকে যদি আরোগ্য করা সম্ভব না হয় এবং পুরাতন আকার ধারণ করতে সুযোগ দেওয়া হয়, তাহলে রোগী তার ধাতুগত বৈশিষ্ট্যের অনুপাতে নিজস্ব লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ করতে থাকবে। তখন তাকে ধাতুগত ওষুধ দিয়ে আরোগ্য করতে হবে। সেখানেও শারীরিক এবং মানসিক লক্ষণের ভিত্তিতে মেডিসিন নির্ণয় করতে হবে। যারা শারীরিক লক্ষণ সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করেন নাই, শুধুমাত্র মানসিক লক্ষণের ভিত্তিতে মেডিসিন নির্বাচন করতে সক্ষম, তারা হচ্ছে আমাদের কাছে সর্বোত্তম ডাক্তার। হোমিওপ্যাথিতে সর্বোত্তম ডাক্তার তারা আমাদের কাছে, হোমিওপ্যাথির কাছে অনেক সম্মানীয় ও শ্রদ্ধেয় ডাক্তার তারা। কিন্তু আমরা দৈহিক মানসিক সব লক্ষণের সমন্বয়েই ওষুধ নির্বাচন করতে সক্ষম হই, যা হ্যানিম্যান স্বয়ং করে গেছেন, তার অনেকগুলো প্রেসক্রিপশনেও দেখিয়ে গেছেন। তো যাই হোক, আমরা এগুলো রেজাল্ট পাই, আমরা এটা করি। আর কেউ বলবেন? আর কেউ বলবেন না? কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন এমডি নুরুজ্জামান, জামান। এটা নেট্রামিওর, এটা নেট্রামিওর। কোন এক ধাতুগত অবস্থার ক্ষেত্রে তরুণ পীড়ার সৃষ্টি, এইখানে এই লক্ষণগুলোর ভিত্তিতে একই ডিজিজের এই লক্ষণের ভিত্তিতে নেট্রামিওর দেওয়া মানে এই নয় যে পেশেন্টটা নেট্রামিওরের। সে নেট্রামিওর হতে পারে, নেট্রামিওর নাও হতে পারে। অন্য কোনো ভূমিতে কোনো এক তরুণ পীড়ার বহিঃপ্রকাশ, পরগাছা মতো, সেটাও হতে পারে। এটা শুধু তরুণ পীড়ার ক্ষেত্রে সম্ভব, কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এরকম চিকিৎসা নয়, সেখানে ধাতুগত চিকিৎসা দিতে হবে। তো আপনারা সঠিক মেডিসিন বলতে পেরেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। চলুন পরের আলোচনায় যাই। এটা আপনারা সবাই পারবেন, 100%, 100% সঠিক। যে মেডিসিনের কথা বলছি, আপনারা এই অবস্থাকে খুব দ্রুত, হোমিওপ্যাথিতে যে র্যাপিডলি রিকভারির কথা বলা হয়েছে, এটা তরল সর্দি, তরল একেবারে কাঁচা সর্দি, ঠান্ডা লেগেছে, এই বন্যা কবলিত আবহাওয়া বা এই পরিস্থিতিতে তাদের ঠান্ডা লেগেছে, লেগে সর্দি হয়েছে। সর্দির সাথে তরল সর্দি, কাঁচা জলের মতো সর্দি নির্গত হচ্ছে প্রচুর পরিমাণে, সেই সঙ্গে হাঁচি হচ্ছে এবং গলায় কিটকিট কিটকিট করে ইরিটেশন হয়ে কাশি হচ্ছে। তো চোখ থেকে প্রচুর, নাক থেকে প্রচুর সর্দি ঝরছে, চোখ থেকেও প্রচুর সর্দি ঝরছে, নাক থেকেও প্রচুর সর্দি ঝরছে, চোখ থেকেও প্রচুর অশ্রু ঝরছে, সেই সাথে গলায় একটা টিংলিং সেন্সেশন এবং কাশিও হচ্ছে, প্রচুর হাঁচিও হচ্ছে। এই কাশি এবং হাঁচির ধমকে অসারে মূত্র নির্গমন হয়ে যাচ্ছে, অসারে মূত্র নির্গমন হয়ে যাচ্ছে। অনেক রোগী, বিশেষ করে মহিলারা দেখবেন খুব বলে, পুরুষদের থেকে মহিলারা এই লক্ষণটা বেশি বেশি বলেন। কি মেডিসিন? এই মেডিসিনের মানসিক লক্ষণ সেইভাবে প্রকাশ পায়নি, এটাই হলো এর নির্দেশক লক্ষণ, প্রয়োগ প্রদর্শক লক্ষণ। তরুণ পীড়ার সাথে এই লক্ষণগুলো থাকে, রোগী এইগুলোই বলবে
এবং মেডিসিন প্রয়োগ করার পরে অতি দ্রুত ঠিক হয়ে যাবে, অতি দ্রুত, ভাবতে হবে না। শিওর শট, এগুলো হলো শিওর শট, ভাবতে হবে না। ডাক্তার এমডি নুরুজ্জামান বলেছেন কোষ্টিকাম। আর কেউ? স্কিউলা, বানানটা অবশ্য ভুল হয়েছে কৃষ্ণকান্ত বর্মন, বানানটা একটু ভুল হয়েছে, আপনি ঠিক করে নেবেন। আপনার এর জায়গায় কিউ হবে, এস কিউ ইউ আই এল এ, এল এল এ, ডবল এল এ, স্কুইলা, এস কি এস কিউ ইউ আই ডবল এল এ, স্কুইলা। ঠিক আছে, ওইটা একটু ঠিক করে নেবেন, স্কুইলা। আচ্ছা আচ্ছা, ডাক্তার সুশীল কর্মকার বলেছেন স্কুইলা। আপনারা কি ব্যবহার করেছেন কখনো? কখনো ব্যবহার করেছেন এই মেডিসিনটি? কখনো ব্যবহার করেছেন? কমেন্টের মাধ্যমে লিখুন। আপনারা সাড়া না দিলে আমি ভাববো যে আপনারা ঘুমিয়ে পড়েছেন বা আহ, উৎসাহ নেই, আগ্রহ নেই। আর কেউ কোনো মেডিসিনের কথা বলবেন? 100% দুর্দান্ত রেজাল্ট। আপনাকে কখনো এই ব্যর্থ করেছে? না স্যার, ব্যবহার করেনি। আচ্ছা আচ্ছা, ডাক্তার কৃষ্ণকান্ত বর্মন, এই লক্ষণের ভিত্তিতে স্কুইলা ব্যবহার করে আপনি কখনো ব্যর্থ হয়েছেন? জীবনে কোনোদিন কেউ ব্যর্থ হবে না, কেননা সঠিক হোমিওপ্যাথি ওষুধ কখনো ব্যর্থ করে না, কখনো ব্যর্থ দেয় না। হোমিওপ্যাথিক চিকিৎসা, স্টিকটা পাল। কংগ্রাচুলেশন যারা স্কুইলা বলেছেন, যারা স্কুইলা বলেছেন, অভিনন্দন, আবারও অভিনন্দন, দুর্দান্ত। দুর্দান্ত। একজন কোষ্টিকাম বলেছেন, ডাক্তার নুরুজ্জামান। কোষ্টিকাম, সেখানেও অসারে, মানে হাঁচি কাশির সঙ্গে অসারে মূত্র নির্গমন রয়েছে। তাহলে কোষ্টিকাম কেন হলো না? কেন কোষ্টিকাম হলো না? কোষ্টিকামে স্কুইলায় যে লক্ষণগুলো রয়েছে, এই সব লক্ষণগুলো কোষ্টিকামে রয়েছে। তার সাথে যা যোগ করতে হবে তা হচ্ছে স্বরভঙ্গ এবং গলায় ব্যথা। স্বরভঙ্গ, কেন স্বরভঙ্গ দ্রুত আসে? সর্দি ঠান্ডা লাগার সাথে সাথে স্বরভঙ্গ কেন দ্রুত চলে আসে? কারণ হচ্ছে টাগরায়, যেখানে টাগরা বলা হয়, আলজিউবা যেখানে রয়েছে ওইখানে উপরে টাগরায়, ওইখানে রনেস হয়, রনেস, ছ্যান ছ্যান করে, জ্বালা করে। টাগরাতে ওইখানে রনেস সেন্সেশন হয়, ছ্যান ছ্যান করে। এবং গ্লটিসের ওইখানেও আপনার ইরিটেশন হয়। ফলে ওই ইরিটেশনের জন্য, ওটা একটা ইরিটেশন, ওই যে রনেস সেন্সেশন বা ছ্যান ছ্যান করা, ছিলে যাওয়া, জ্বালা জ্বালা ভাব, এটাও একটা ইরিটেশন। এই ইরিটেশনের ফলে দ্রুত স্বরভঙ্গ হয় এবং গলায় ব্যথা হয়। যেহেতু একটা ইরিটেশন থাকে, গলায় ব্যথা হয়। স্কুইলার যে লক্ষণগুলো রয়েছে, এই সমস্ত লক্ষণের সাথে যেখানে গলায় ব্যথা এবং হর্সনেস থাকবে, সেইখানে স্কুইলা দেবেন প্যালিয়েটিভ হবে।
ওইখানে স্কুইলাতে সাময়িক কাজ করবে, পুরোপুরি ঠিক করবে না। ওটা হচ্ছে কোষ্ঠিকাম, এতটুকুই পার্থক্য। স্কুইলার সঙ্গে কোষ্ঠিকামের এতটুকুই পার্থক্য। তো এই সর্দির সঙ্গে একেবারে প্রারম্ভিক পর্যায়ে কোষ্ঠিকামের ব্যক্তিত্ব হিসাবে যে সমস্ত মানসিক লক্ষণগুলো রয়েছে, সেই লক্ষণগুলো কিছুই প্রকাশ পায় না। সেই লক্ষণগুলো কিছুই প্রকাশ পায় না প্রারম্ভিক পর্যায়ে। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় যা আমি লক্ষ্য করেছি, বরাবর যা লক্ষ্য করেছি, তা কিছুই প্রকাশ পায় না। কিন্তু যদি এই পেশেন্ট আসলে কোষ্ঠিকামের হয়ে থাকে, যদি কোষ্ঠিকামই হয়ে থাকে, তাহলে যদি অচিরেই মানে শুরুতেই সর্দিকে আরোগ্য করতে না পেরে তাকে বাড়তে দেওয়া হয়, আস্তে আস্তে কমপ্লিকেশন যখন এসে যাবে, তখন ধীরে ধীরে এই রোগের প্রভাব মনের মধ্যে শক্তভাবে পড়বে এবং মানসিক লক্ষণগুলো স্পষ্টভাবে প্রকাশ পাবে। প্রথমে কেন প্রকাশ পায় না? আসলে যতক্ষণ পর্যন্ত সমস্যা ওই ব্যক্তির স্বাভাবিক জীবন যাপনকে ব্যাহত না করে, স্বাভাবিক জীবন যাপনকে উপদ্রুত না করে, ততক্ষণ পর্যন্ত মানসিক লক্ষণগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় না। ওই ব্যক্তি গুরুত্ব দেয় না, এই ব্যক্তি গুরুত্ব দেয় না। কিন্তু এমন কিছু মেডিসিন আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা অতি সামান্য সামান্য সমস্যার পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ করে। এমন মেডিসিন রয়েছে যেখানে এই রকম একটু সর্দি ঠান্ডাতে এসে এত ব্যাকুল হয়ে পড়বে, এত অস্থির হয়ে পড়বে এবং মানসিকভাবে অনেক খারাপ খারাপ লক্ষণগুলো প্রকাশ পেয়ে যায়। সেই ব্যক্তিগুলো আলাদা। কিন্তু অধিকাংশ ব্যক্তি রয়েছে, আমাদের সমাজে অধিকাংশ ব্যক্তি রয়েছে যারা সমস্যার প্রারম্ভে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক জীবন যাপনকে বিঘ্নিত না করে, ততক্ষণ পর্যন্ত মানসিক লক্ষণগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় না। কেননা গুরুত্ব দেয় না, ওগুলোকে গুরুত্বই দেয় না, ইগনোর করে চলে। তার মধ্যেও এমন কিছু ব্যক্তি রয়েছে যারা সামান্য সামান্য সমস্যা হলেই অত্যন্ত অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। সেই ব্যক্তিগুলোর সংখ্যা অত্যন্ত কম, খুবই কম, এবং এগুলো হচ্ছে অত্যন্ত অস্বাভাবিক একটি ব্যক্তিত্ব। সেখানে তাদের মানসিক লক্ষণগুলোর ভিত্তিতেই মেডিসিনগুলো নির্বাচন হয়ে থাকে সাধারণত, যেহেতু শুরু থেকেই মানসিক লক্ষণগুলো অত্যন্ত প্রবলভাবে প্রকাশ পায়, ফলে মানসিক লক্ষণগুলোর সেখানে অভাব থাকে না, যার জন্য সেখানে মানসিক লক্ষণের ভিত্তিতে মেডিসিনগুলো প্রয়োগ হয়, নির্বাচিত হয়। চলুন পরের ওষুধ নিয়ে আলোচনা করি। সর্দি ঠান্ডা, সর্দি লেগেছে, আবহাওয়া এর আগে বলেছি, সেই আবহাওয়া থেকে হঠাৎ করে সর্দি ঠান্ডা লেগেছে, একেবারে প্রারম্ভিক অবস্থায় সর্দি ঠান্ডা লেগেছে। তো সর্দি ঠান্ডা লেগে নাক থেকে কাঁচা জলের মতো সর্দি ঝরছে, দেখেছেন? এগুলো হচ্ছে কমন সিমটম। আমি এখনো পর্যন্ত যতগুলো মেডিসিন আলোচনা করেছি, প্রত্যেকটা মেডিসিনই কিন্তু জলের মতো তরল সর্দির কথাই বলে এসেছি এবং হাঁচির কথা বলে এসেছি। এগুলো হচ্ছে কমন সিমটম, প্রত্যেকটা মেডিসিনের মধ্যে এগুলো রয়েছে। তার মধ্যে থেকে এমন কিছু এক দু লাইন বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের কথা বলেছি যা ওই নির্দিষ্ট মেডিসিনের মধ্যেই রয়েছে, অন্য মেডিসিনের মধ্যে নেই। সেইগুলো হচ্ছে নির্দেশক লক্ষণ, সেগুলোকে খেয়াল রাখতে হবে। তো তরুণ সর্দি, জলের মতো সর্দি, নাক থেকে ঝরছে, প্রচুর হাঁচি হচ্ছে, সামান্য মাত্র ঠান্ডা লাগলেই
কিংবা গায়ের কাপড় খুলিলেই হাঁচি বেড়ে যায় এবং সামান্য মাত্র ঠান্ডাতেই বেড়ে মানে সর্দি লেগে যায়। রাতে শুয়েছে, পাখা চালিয়েছে, গরম আবহাওয়া ছিল, পাখা চালিয়েছে। সকালের দিকে আবহাওয়া একটু ঠান্ডা হয়ে গেছে ভোরের দিকে, আর ওই কাঁথা ভেদ করে ঠান্ডা ভিতরে ঢুকে গেছে। যেমনি ঠান্ডা দেহের সংস্পর্শে এসে গেছে, অমনি হাঁচি শুরু হয়ে গেছে, ঘুমের মধ্যেই হাঁচি শুরু হয়ে গেছে। সকালে ওই কাঁথার মধ্যে থেকে যখন বার হয়ে ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে এসছে, তখন আবার হাঁচি শুরু হয়ে গেছে এবং সর্দি ঝরতে শুরু করে দিয়েছে। এই রকমের একটা অবস্থা। এই ঔষধের একটি বিশেষ লক্ষণ হচ্ছে দিনের বেলায় সর্দি ঝরে, রাতে সর্দি ঝরে না। এটি বিশেষ লক্ষণ। দিনের বেলায় সর্দি ঝরে, রাতে সর্দি ঝরে না। এবং সর্দির সঙ্গে সাধারণত এতটুকু লক্ষণই থাকে, কয়েকদিন যেতে দিলেই সর্দির সঙ্গে ওই যে রাতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এই নাক বন্ধ হওয়ার সাথে আর কোনো খাবারের গন্ধও পাবে না, স্বাদও পাবে না। কিন্তু সেই পর্যন্ত যাওয়ার আগেই আপনার কাছে এসছে রুগী ওষুধ নিতে, সেই পর্যন্ত যাওয়ার আগেই আপনার কাছে এসেছে ওষুধ নিতে, এক দুদিনের মধ্যেই ও চলে এসছে, যখন এখনো পর্যন্ত নাক থেকে কাঁচা জলের ন্যায় তরুণ সর্দি ঝরছে এবং এখনো হাঁচি হচ্ছে। দিনের বেলায় সর্দি ঝরে, রাতে শোবার পরে আর সর্দি ঝরে না। এবং সামান্য ঠান্ডার প্রভাবে সর্দি ঝরে এবং হাঁচি হয়। যেমন ঘরে থেকে যদি বাইরে যাওয়া যায় ঠান্ডা আবহাওয়াতে, সর্দি শুরু হয়ে যাবে, এরকম আর কি। তো সর্দির সাথে সাথে এই ঔষধের কিছু মানসিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। সর্দির সাথে সাথে এই মানসিক লক্ষণগুলো প্রকাশ পেতে সময় নেয় না, মানসিক লক্ষণগুলো প্রকাশ পায়। সেই লক্ষণগুলো কি? নিরানন্দ, বিষণ্ণ, বিমর্ষতা, কিছু ভালো লাগছে না। রুগীরা বলে ভাল লাগছে না, কিছু ভাল লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কাজ করতেও ভালো লাগছে না, বেড়াতেও ভালো লাগছে না, চুপচাপ ভাবে থাকতে ইচ্ছা করে, লোকজনের মধ্যেও যেতে ইচ্ছা করে না, কিছু ভালো লাগে না। বিশেষ লক্ষণীয় বিষয় হলো এরা লক্ষণ সম্বন্ধে বিশদ বিবরণ দেবে, লক্ষণ সম্বন্ধে বিশদ বিবরণ দেবে। মানসিক ভাবে এরা বিরক্তপূর্ণ থাকে কিন্তু বিরক্ত প্রকাশ করে না, মানসিক ভাবে বিরক্তপূর্ণ থাকে, বিরক্ত প্রকাশ করে না। চেহারাতে বুঝিয়ে দেয় যে সে বিরক্ত, কিন্তু ভদ্রতার খাতিরে সে বিরক্ত প্রকাশ করছে না। সে নিরানন্দ, বিষণ্ণ, একাকী থাকতে চায়, কাজকর্ম করতে ইচ্ছা করে না, শারীরিকভাবে দুর্বল অনুভব করে, নিস্তেজ, আর শুধু বলবে আমার কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ঠান্ডায় বৃদ্ধি, গরমে উপশম, কাজ করতে চাইবে না, কাজ করতে ভালো লাগবে না। কিন্তু তার সমস্যা সম্বন্ধে বিস্তারিত বিবরণ আপনাকে দেবে। একদিকে তার কথা বলতে ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, শুয়ে থাকতে ইচ্ছা করছে, শরীর দুর্বল, অসুস্থতা শুরু থেকেই শরীর দুর্বল। কিন্তু যখন বর্ণনা দেবে বিস্তারিত সব কিছু বলে যাবে, একচেটিয়া ভাবে সব বলবে তার যা যা সমস্যা হচ্ছে, কিন্তু মনে কোনো আনন্দ নেই, নিরানন্দ, বিষণ্ণ, বিরক্ত, কিন্তু ভদ্রতার খাতিরে বিরক্ত প্রকাশ করে না। মেডিসিনটা কি? ডাক্তার আব্দুল আজিজ আমার বলার আগেই মেডিসিন বলেছে নেট্রামকার। বলেন এগুলো হোমিওপ্যাথি হচ্ছে তো না অপু হোমিওপ্যাথি হচ্ছে, বুঝি না। এগুলো হোমিওপ্যাথি তো না অপু হোমিওপ্যাথি, কি মনে হয়? বলেন, আর বলেন, আর বলেন, আর বলেন, কেউ বলুন, বললেই আমি তাড়াতাড়ি অন্য মেডিসিনে অবতারণা করতে পারবো।
ডাক্তার আব্দুল আজিজ বলেছেন নেট্রাম কার। লাইভটিকে একটু শেয়ার করুন, সবাইকে সুযোগ করে দেন। বন্যা কবলিত পরিস্থিতিতে যদি আমাদের এই আলোচনা থেকে ডাক্তারবাবুরা একটু হলেও শিখে বন্যা কবলিত পীড়িত রোগীদের সেই মেডিসিন দিয়ে সুস্থতা দান করতে পারেন, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আজকের আলোচনা তাদের জন্যই, তাদের সহযোগিতা করার জন্য। এই জন্য সবার কাছে আজকে পৌঁছিয়ে দিন। ডাক্তার সুশীল কর্মকার বলেছেন ম্যাগমিওর। ডাক্তার সুশীল কর্মকার বলেছেন ম্যাগমিওর। ডাক্তার নুরুজ্জামান জামান বলেছেন নেট্রাম কার। ডাক্তার এমডি নুরুজ্জামান বলেছেন নেট্রাম কার। আর কেউ? কেউ ব্যবহার করেছেন নেট্রাম কার? কি ব্যবহার করে দেখেছেন কেউ? কি মনে হয়, ব্যবহার করেছেন? কংগ্রাচুলেশন, যারা নেট্রাম কার বলেছেন কংগ্রাচুলেশন। এটাই নেট্রাম কার। A sign is a sufficient for a wise man. জ্ঞানী ব্যক্তির নিকট ইঙ্গিতই যথেষ্ট। যারা অভিজ্ঞতা অর্জন করেছেন, একটি রুগীকে সামনে দেখে প্রথম দর্শনেই তারা তাদের ভিতরের অনেক কিছুই দেখতে পান। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। এখন জানি না এটা কেউ অপহোমিওপ্যাথি মনে করবেন কিনা। যেহেতু আমরা রোগের কথা বলেছি, সর্দি ঠান্ডা লাগার কথা বলছি, সর্দির কথা বলছি, হোমিওপ্যাথিতে তো এগুলো পারমিট করে না, কেন এগুলো বলা হবে? তো বিষয়টা হচ্ছে মতবিরোধ না করে যার কাছ থেকে যতটুকু ভালো কিছু শেখা যায়, কাজের কিছু শেখা যায়, তার কাছ থেকে ততটুকু শিখতে হবে। আমার বক্তব্য হলো, হোমিওপ্যাথি ভালো চিকিৎসক হতে গেলে আপনাকে যতটুকু জানার তা জানতে হবে। রোগ সম্বন্ধে জানতে হবে, রোগী সম্বন্ধে জানতে হবে, দৈহিক লক্ষণগুলো জানতে হবে, মানসিক লক্ষণগুলো জানতে হবে, সব জানতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। এখন আপনাদের কাছে যদি আরো অনেক বেশি উন্নত মস্তিষ্কের কেউ থেকে থাকেন, তিনি আরো অনেক কিছু শিখতে পারলে অনেক ভালো। হোমিওপ্যাথির উন্নতি হবে, মানব মানব সমাজ অনেক তার দ্বারা উপকৃত হবে। ভালো, শিখুন, সবাই শিখুন। কোনো মতবিরোধ রাখা চলবে না। এটা হচ্ছে আমার বক্তব্য। যার কাছে যতটুকু ভালো কিছু শেখা যায়, তার কাছ থেকে ততটুকু শিখতে হবে। গোঁয়ার্তমি, হোমিওপ্যাথিতে কোনো গোঁয়ার্তমি চলবে না। গোঁয়ার্তমি করলে ভালো কিছু করা সম্ভব না। চলুন পরের ওষুধে চলে যাই। কি এগুলো হোমিওপ্যাথি হচ্ছে তো, না অপহোমিওপ্যাথি হচ্ছে? কি বলবেন ডাক্তার আব্দুল আজিজ? হোমিওপ্যাথি চিকিৎসা, ডাক্তার আব্দুল আজিজ স্যার বলুন। ডাক্তার, হোমিওপ্যাথি চিকিৎসা বলুন, এগুলো হোমিওপ্যাথি হচ্ছে তো না, নাকি অপহোমিওপ্যাথি? কি মনে হয় আপনাদের?
চলুন, সর্দি ঠান্ডা লেগেছে। সর্দি ঠান্ডা লাগার পরে পরে কি হয়েছে, একদিনেই বা একদিন পরে, মানে এত তাড়াতাড়ি এসে যায় আর কি, একদিনের মধ্যেই বা একদিন পরে রুগী এসে বলছে যে আমার সর্দি লেগেছে, নাক থেকে সর্দি ঝরছে, দুই একবার খুব খুব করে কাশি হচ্ছে, আর গলায় ব্যথা। গলায় ব্যথা ডাক্তারবাবু, টনসিলেও ব্যথা হয়েছে, এগুলোও ব্যথা। গায়ে হালকা জ্বর জ্বর ভাব, গায়ে হালকা জ্বর জ্বর ভাব। আপনি গায়ে হাত দিয়ে দেখলেন না, টেম্পারেচার এখনো আসে নাই, কিন্তু রুগী অনুভব করছে যে তার জ্বর এসেছে, হালকা জ্বর জ্বর ভাব এইগুলোর জন্য। এই জন্য তার কিছু ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না, এতটুকুই। এছাড়া বাকি আর সব ওকে, শুধু সে বলছে ভালো লাগছে না, হেসে হেসেই কথা বলছে, একেবারে স্বাভাবিক ভাবেই রয়েছে। তবে ওই অসুস্থতার একটু প্রভাব তার মধ্যে এসেছে, সামান্য দুর্বল অনুভব করে কেউ, কেউ করে না। কেউ সামান্য দুর্বল অনুভব করে, কেউ করে না। কিন্তু বিষয়টা হচ্ছে গলায় ব্যথা শুরু হয়েছে, টনসিলে ব্যথা হয়েছে, গলায় ব্যথা, গার্গেল করলে ভালো লাগছে, গরম চাটা খেলে ভালো লাগছে, জ্বর জ্বর ভাব। এখনো মন মেজাজ সব ঠিক আছে, হেসে হেসে কথা বলছে, চলে ফিরে বেড়াচ্ছে, কিন্তু ভালো লাগার যে আহ কি বলবো, প্রাণবন্ত, সেই প্রাণবন্ত ব্যাপারটা একটু কমে এসছে, এটাই তার সমস্যা, ভালো লাগছে না। আপনি এমন ওষুধ দেবেন ডাক্তারবাবু যেন আমার একদিনই ঠিক হয়ে যায়, কালকে যেন আর না আসতে হয়। এটা আমি বললাম বাড়িয়ে, এটা আমি বাড়িয়ে বললাম, রুগী নাও বলতে পারে, কিন্তু তার চেহারা, তার অ্যাক্টিভিটি, তার মধ্যে থেকে বহিঃপ্রকাশ, সাথে শারীরিক লক্ষণ যা বললাম। ডাক্তার নুরুজ্জামান বলছেন বেলেডোনা, ডাক্তার আব্দুল আজিজ বলছেন বেলেডোনা। আচ্ছা ডাক্তার আব্দুল আজিজ, আপনি বলুন, এমন ভাবে হোমিওপ্যাথি ওষুধ দেওয়াটা কি হোমিওপ্যাথি না অপহোমিওপ্যাথি, কি মনে হয়? পর্দার আড়ালে যারা রয়েছেন, যারা প্রকাশ না করে আমার আলোচনা শুনছেন, তারা তাদের মতামত না জানালে আমরা কি করে জানবো বলুন? আপনাদের উপরে অনেক কিছুই নির্ভর করে, আপনাদেরকে মানুষ অনেক ভরসা পায়, অনেক ডাক্তারবাবু আপনাদেরকে ভরসা করেন। তো পর্দার আড়ালে থেকে সেই ভরসাযোগ্য চিকিৎসক বন্ধুরা তাদের মতামত জানালে খুশি হতাম। ডাক্তার নুরুজ্জামান জামান বলছেন ট্রামিওর, সত্যিকারের হোমিওপ্যাথি। থ্যাংক ইউ ডাক্তার আব্দুল আজিজ, সত্যিকারের হোমিওপ্যাথি। আচ্ছা, এভাবে ওষুধ প্রয়োগ করে দেখেছেন কখনো, কাজ হয় কিনা? ডাক্তার মোহাম্মদ মোদাব্বের হোসেন, বেলেডোনা, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আজকে, আপনারা খুব সক্রিয় রয়েছেন, কংগ্রাচুলেশন। 100% নয়, 1000% বেলেডোনা। এবং বেলেডোনা দেওয়ার পরে আর কোনো চিন্তা করবেন না। আমার যিনি গুরু ছিলেন তিনি আমাদের মতো অত ওষুধ দিয়ে ঘুম বন্ধ করতেন না। আমরা এটা দেবো না, ওটা দেব, এই করে কিছু একটা দিয়ে ঘুম বন্ধ করে ফেলি। আমার গুরুজি এরকম করতেন না, দুইটু পুড়িয়া দিয়ে বলতেন আমার অভিজ্ঞতায় বলছে ঠিক হয়ে যাবে, আপনি খানটা যান, ঠিক হয়ে যাবে।
কাউকে আমি বলতে শুনিনি। পশ্চিমবঙ্গের বাঘা বাঘা ডাক্তারের কাছে আমি গেছি শেখার সময়ে, সারা কলকাতায় ছুটে বেরিয়েছি, কনফিডেন্সের সঙ্গে এরকম বলতে কাউকে শুনিনি। এবং দীর্ঘ সময় সেই গুরুজির সংস্পর্শে থেকে আমি দেখেছি হোমিওপ্যাথি কাকে বলে। এই জন্য হোমিওপ্যাথি সম্বন্ধে যে যতই বাড়াবাড়ি করুক, একটা বিষয় হচ্ছে, আমি যা জানি তাই করি, যা জানি তাই বলি। তার বাইরেও যদি কারোর কাছে ভালো কিছু থেকে থাকে, আমি শিখতে রাজি, আমি শিখবো। এটা হচ্ছে আমার মানসিকতা। কংগ্রাচুলেশন, এটা বেলেডোনা, 100% বেলেডোনা। সে হেসে হেসেই বলুক আর নাই বলুক, তার মনের উপরে গভীর চাপ কিছু পড়ে না। যা দেখতে নেট্রামিউরের মতো, একদমই নেট্রামিউরের মতো, কিন্তু নেট্রামিউরে কোনো গ্ল্যান্ডকে আক্রমণ করেনি। এইগুলোই পার্থক্য, এগুলোই পার্থক্য। বেলেডোনাতে গ্ল্যান্ডকে আক্রমণ করেছে, কিন্তু এইভাবে আপনি কোনো জায়গায় পাবেন না মেট্রিয়ামিটিকায়। এগুলো সব অভিজ্ঞ লব্ধ জ্ঞান। মেট্রিয়ামিটিকায় যা পাবেন তা হচ্ছে বেলেডোনার জ্বর, জ্বরের তাপমাত্রা এত বেশি হয় যে ধান দিলে ক্ষয় হয়ে যায়। এইরকম ভাবে, মানে খুব ভালোভাবে বোধগম্য করার জন্য লেখক লিখেছেন, ধান দিলে ক্ষয় হয়ে যায়। এবং বেলেডোনার শরীরে হাত স্পর্শ করলে তাপমাত্রা হাতে অনেকক্ষণ পর্যন্ত তার অনুভূতি থাকে, সেই সঙ্গে পালস হার্ড, র্যাপিড, ফুল। এই শিরাগুলো দপ 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 করে, এবং মাঝে মাঝে প্রচুর ঘাম দিয়ে ছেড়ে যায়, তারপরে আবার আসে ইন্টারমিটেন্ট ফিভার। এইগুলো মেট্রিয়ামিটিকাতে বলা আছে। তার মুখমণ্ডল লাল হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে, এই রকম বলা আছে। এই আমার অভিজ্ঞতায় এরকম পরিস্থিতিতে বেলেডোনা আমি 100-এ একটা পাইনি, 1000-এ 1-আধটা পেয়েছি, 100-এ পাইনি। কিন্তু বেলেডোনার প্রারম্ভিক পর্যায়ের আমি যে লক্ষণগুলো বললাম তা আপনারা প্রায় পাবেন। এই লক্ষণগুলোর ভিত্তিতে বেলেডোনা না দিতে পেরে আমরা হাতড়িয়ে বেড়াই যে কি দেব, লক্ষণ তো কিছুই নাই। তখন আমরা কি করি, জিজ্ঞাসা করি আপনার এটা নিয়ে ভাবনা কি, আপনি কি ভাবেন, এটা আপনাকে কি ভাবাচ্ছে, আপনার এই জ্বরটা হলো কেন, কোনো টেনশন ছিল, দেখেছেন মশা মারতে কামান দাগা কিরকম করে ফেলছি। না জানার জন্য আমরা কিভাবে মানে ভুলিয়ে ফেলছি জিনিসটাকে। কি যা বললাম তা ঠিক না ভুল সেটা বলেন। এই অভিজ্ঞতা শুধু আমার একা নয়, আমরা অনেকগুলো বন্ধু একসঙ্গে দীর্ঘ প্রায় 15-16 বছর একসাথে আমরা এইসব নিয়ে গবেষণা করেছি, যেখানে মাঝে প্রায় 15 বছর, 15 বছর হলো ফিজিক্যাল সিমটম গুলো টোটাল বাদ দিয়ে দিয়েছিলাম, শুধু মানসিক লক্ষণের ভিত্তিতে ট্রিটমেন্ট করার চেষ্টা করলাম, মানে বুঝে নেওয়ার জন্য। তাহলে চেম্বারের কত ক্ষতি আমি করেছি, আমাকে শিখতে হবে, এটাই হচ্ছে আমার কথা। তো পুরো বিষয়টাকে সব বুঝে নিলাম, বুঝে নেবার পরে আজকে এই প্রায় 35 বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি। এরপরেও বলছি, যদি কেউ ভালো কিছু জেনে থাকেন জানাবেন, অবশ্যই জানাবেন, আমি শিখবো, আরো শিখতে চাই, বলবেন। চলুন পরের মেডিসিন নিয়ে আলোচনা করি। সর্দি লাগার প্রাদাহিক পর্যায়ে, অর্থাৎ প্রারম্ভিক পর্যায়ে, প্রদাহের প্রথম অবস্থায়, যখন সর্দি নাসিকা থেকে নেমে গলায় বসেছে, সর্দি লেগেছে, এখনো কাশি টাশি হয়নি, বুকেও ঝামেলা কিছু হয়নি, এইরকম প্রারম্ভিক অবস্থা পার করে এসে যখন গলায় সর্দিটা বসে গেছে, বুকে বসছে, বুকে গলায় প্রদাহের সৃষ্টি হচ্ছে, দুই একবার খুক খুক করে কাশি হচ্ছে,
শরীরে জ্বর জ্বর অনুভব হচ্ছে, গ্ল্যান্ড ফোলা নেই, কিন্তু ভালো করে এগুলো খেয়াল রাখবেন। কেউ আপনাকে ধরে ধরে শেখাবে না, এগুলো আপনাকে কেউ শেখাবে না। এখনো পর্যন্ত কোনো গ্ল্যান্ড কিন্তু আক্রমণ করেনি। তো জ্বর জ্বর অনুভব হচ্ছে শরীরে, জাস্ট জ্বর জ্বর অনুভব হচ্ছে। রোগীর একটা অভিজ্ঞতা আছে, প্রত্যেকবার এইরকম ঠান্ডা লাগা থেকে শুরুতেই যদি এটাকে আটকানো না যায়, তাহলে ২-৫ ঘন্টার মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হবে। ২-৫ ঘন্টার মধ্যে শ্বাসকষ্ট শুরু হবে। এই পর্যায়ে বাচ্চারা হলে একটু ঘ্যান 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 করে, ঘ্যান ঘ্যান করে কাঁদে, একটু অস্থির থাকে, কোলে নিয়ে ঘুরে বেড়ালে ভালো থাকে, আরাম পায়। কিন্তু তার কান্নার টোনে কোনো বিরক্ত থাকে না, খুব খিটখিটিপনা, খুব বিরক্তপনা থাকে না, তার ভালো লাগছে না, জাস্ট এই অনুভবটাই থাকে। বড়রা হলেও স্বাভাবিক চলাফেরা সব করে, স্বাভাবিক চলাফেরা করে, স্বাভাবিক পর্যায়ে থাকে আর কি। এখানে কিন্তু কোনো গ্ল্যান্ডকে আক্রমণ করেনি এবং জ্বর জ্বর অনুভব হয়েছে। সর্দিটা গলায় নেমে এসেছে, বুকে বসেছে, বুকের মধ্যে একটা চাপ চাপ ভাব শুরু হয়েছে, কাশি শুরু হয়েছে। রুগীর একটা অভিজ্ঞতা, তাহলে তার ২-৪ ঘন্টার মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি শুরু হবে। প্রত্যেকবার এমনই হয়। মেডিসিন কি হবে? কি মেডিসিন হবে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সর্দি ঠান্ডা লেগেছে, সর্দি ঠান্ডা লাগার পরে তার নাসিকা থেকে সর্দি ঝরছে, নাসিকা থেকে সর্দি ঝরছে, এবং সেই সর্দি আস্তে আস্তে গলায় নেমেছে। গলায় নেমে সর্দি লাগার সাথে সাথে আর কাশি হয় না, ১-২ দিন পরে বা একদিনের মধ্যেই গলায় বসেছে এবং বুকে এসে বুকে হালকা চাপ চাপ ভাব আসছে। এই যে একটা ইনফ্লামেশন, একেবারে প্রারম্ভিক পর্যায়ে ইনফ্লামেশন শুরু হয়েছে, এই জন্যই তো জ্বর জ্বর ভাবটা। ইনফ্লামেশন না হলে তো জ্বর হবে না। তো কোনো গ্ল্যান্ডকে সে আক্রমণ করেনি, তার গলায় শুরু হয়েছে এবং বুকে শুরু করেছে ইনফ্লামেশনটা, ফলে হালকা খুব খুব করে কাশি হচ্ছে এবং বুকে একটু চাপ চাপ ভাব আসছে, সেই সঙ্গে জ্বর জ্বর অনুভব। এই পর্যন্ত। রুগী তারপরেও বলতে পারে, বা আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে এরকম সর্দি কি আগে কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। তো সর্দি লাগলে আপনার শেষ অবধি কি হয়? শেষ অবধি কি হয়? সে তখন বলতে পারে যে শেষ অবধি আমার, যদি সেটাকে না ঠেকানো যায়, তো শেষ অবধি আমার হাঁপানি শুরু হয়, আমার হাঁপানি আছে, আমার শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে। তা মনে হচ্ছে ৪-৫ ঘন্টার মধ্যে আমার শ্বাসকষ্ট শুরু হবে এবং জ্বরটা বেড়ে যাবে। শ্বাসকষ্ট শুরু হলে তখন জ্বরটা বেড়ে যায়। ঠিক এই জায়গাতে একটা ওষুধ আছে, একেবারেই সেম এই জায়গাতে। রোগী ঠান্ডা বাতাস তখনও পছন্দ করে, মুক্ত বাতাস, একেবারে ঠান্ডা বাতাস নয়, কিন্তু মুক্ত বাতাস পছন্দ করে। বাচ্চারা হলে একটু ঘ্যান ঘ্যান করে, কোলে করে ঘুরে বেড়াতে চাই, কোলে নিয়ে ঘুরে বেড়ালেই শান্ত থাকে। আর শরীরে কোনো দুর্বলতা আসে না, শরীরে কোনো দুর্বলতা আসে না, বা বড়রা স্বাভাবিকভাবে চলাফেরা করে, কাজকর্ম সবকিছুই করে। একটা ওষুধ দেবেন, দিয়ে ওকে বলে দেবেন যে শ্বাসকষ্ট আর আসবে না এবং কাশিও আর আসবে না, জ্বরও আর বাড়বে না, ওখানেই ঠিক হয়ে যাবে। লাইভটাকে একটু শেয়ার করে দেন। আলোচনা ভালো লাগছে না মনে হয়, তাই না? আস্তে আস্তে দর্শক কমে যাচ্ছে, তার মানে আলোচনা ভালো লাগছে না। তো ভালো না লাগলে আমরা আলোচনা এখানে শেষ করে দেব। তো এই কেসটার মেডিসিন কি হবে বলুন, আমরা আলোচনা এখানে শেষ করে দেব। ডাক্তার আব্দুল আজিজ বলেছেন আর্সেনিক আয়োড। আর ডাক্তার আব্দুল আজিজকে আরেকটু ভাবার জন্য বলছি, এটা আর্সেনিক আয়োড নয়। নেট্রামিওর না,
নেকটামিওর নয়। নেকটামিওরে জল পিপাসা আছে, এটাকে ভুলে যাচ্ছেন কেন? জল পিপাসা আছে, তার জিহ্ব সরস, ওটা দেখতেই হবে। আর এখানে কি বললাম, সে মুক্ত বাতাস পছন্দ করে কিন্তু ঠান্ডা পছন্দ করে না। মুক্ত বাতাস পছন্দ করে কিন্তু ঠান্ডা পছন্দ করে না। কিন্তু নেকটামিওর তো ঠান্ডা জলে স্নান পছন্দ করে, মাথা ধুতে পছন্দ করে, ঠান্ডা পছন্দ করে। এগুলোকে ভুলছেন কেন? ওই কথাগুলো আর কোনো মেডিসিনের মধ্যে দেখেন আমি বলিনি। এগুলোই হচ্ছে নির্দেশক লক্ষণ, যা চোখে আঙুল দিয়ে দেখালে কেউ জানতে পারবে, নইলে জানতে পারবে না এগুলো। না, কুপ্রামেট নয়, স্টিকটা নয় ডাক্তার মোহাম্মদ আমাতুল্লাহ ভাই। অনেকদিন পর আপনাকে দেখছি। শিওর শর্ট, এগুলো শিওর শর্ট, কোনো রকম সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এগুলো শিওর শর্ট। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি, খুবই ভালো আছি। প্র্যাকটিস, মাঝে যখন শুধু ফিজিক্যাল গুলোকে টোটালি বাদ দিয়ে দিয়েছিলাম, জাস্ট হোমিওপ্যাথিটিকে বোঝার জন্য, শুধুমাত্র হোমিওপ্যাথিটাকে বোঝার জন্য, আসলে হোমিওপ্যাথিটা কি, এই জায়গাটাকে বোঝার জন্য ফিজিক্যাল সিমটম গুলোকে টোটালি আমি বাদ দিয়ে অনলি মানসিক লক্ষণের ভিত্তিতেই প্র্যাকটিস করছিলাম। এটা 15 বছর মতো করেছি। করার পরে যখন পুরো বিষয়টাকে বুঝে গেলাম, আমি তো ফিজিক্যালও জানি, আমি মেন্টালও জানি। এখন মেন্টাল ফিজিক্যাল মিশিয়ে যেখানে যা পাই সেখানে তাকে প্রয়োগ করি। আমার দরকার হচ্ছে আমি মেন্টাল করলাম কি ফিজিক্যাল করলাম, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে রুগী আসবে, রুগীকে আরোগ্য করতে হবে, এই হচ্ছে শেষ কথা। আপনি মেন্টাল করলেন কি ফিজিক্যাল করলেন কি কি করলেন ও আমার দেখা দরকার নেই, আপনাকে রুগী আরোগ্য করতে হবে, এই হচ্ছে কথা। এইখানে দিতে হবে থেরাম ফস। এই জায়গাটা হলো থেরাম ফস, এই জায়গাটা হলো থেরাম ফসের জায়গা। ছোট্ট ছোট্ট জায়গা, থেরাম ফসের জায়গা। এই থেরাম ফস আপনাদের সামনেই যদি আমি প্রয়োগ করতাম, আপনাদেরকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে যদি এই ফেরাম ফসই আপনাদের সামনে ব্যবহার করতাম, আপনারা বুঝতে পারতেন না যে ফেরাম ফসটা আমি কিসের ভিত্তিতে দিলাম, এখানে নির্দেশক লক্ষণ কোনটা, বুঝতে পারতেন না। মেট্রিওমেটিকাই তো সবগুলোই রয়েছে, আমরা তো এগুলো বুঝি না। এই জন্য অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়, সেই জন্যই আমি বলছি আমি আরো শিখতে চাই। অনেক জিনিস আছে আমি জানি না, সত্যি আমি জানি না। ফিজিক্যাল লেভেলেই বলুন, মেন্টাল লেভেলেই বলুন, জানি না সবকিছু। আর এক একটি মেডিসিনের অসংখ্য অসংখ্য লক্ষণ, অসংখ্য অসংখ্য, 4000 5000 লক্ষণ। মানসিক লক্ষণই আছে 1500 2000 3000 4000 5000, শুধু মানসিক লক্ষণ আছে। মানসিক লক্ষণ মানে অতগুলো সিমটম, অতগুলো লক্ষণ, অতগুলো রুব্রিক। এ কি সম্ভব এতগুলো জানা, এতগুলো রুব্রিক জানা কি সম্ভব? একজন চিকিৎসককে যদি বলা হয় যে একখানা মেডিসিনের যতগুলো রুব্রিক আছে, শুধু একটা মেডিসিনের অতগুলো রুব্রিক আপনাকে শেখার জন্য সারা জীবন দেয়া হলো, হোল লাইফ দেয়া হলো, আর কোনো মেডিসিনে আপনাকে যেতে হবে না, শুধু একটা মেডিসিনই আপনি থাকুন, তা টোটাল রুব্রিক গুলো আপনাকে বলতে হবে, পারবে না। তাহলে হোমিওপ্যাথিটা কিভাবে করবে? এ তো অ্যাবলিস্ট হয়ে যাবে, হোমিওপ্যাথি নিঃশেষ হয়ে যাবে। এই জন্য ডাক্তার কেন্ট সাহেব বলেছেন, যারা হোমিওপ্যাথিকে আয়ত্ত করার জন্য মুখস্থ করবেন, তারা হোমিওপ্যাথি চিকিৎসায় চূড়ান্তভাবে ব্যর্থ হবে। হোমিওপ্যাথিকে আয়ত্ত করার জন্য যারা মুখস্থ করবে, তারা হোমিওপ্যাথিতে চূড়ান্তভাবে ব্যর্থ হবে। ডাক্তার কেন্টের কথা। অবস্থাকে বুঝতে হবে, এখানে বোঝার ব্যাপার, সবটাই হচ্ছে বোঝার ব্যাপার। যা চোখে দেখলেই মন বলে দেবে না আপনি যা দেখছেন তা ঠিক দেখছেন।
তাহলে ব্যাস। এটা হলো ফেরামফস। 6x আমি যেটা ব্যবহার করি সাধারণত 6x টাই ব্যবহার করি। 6x না হলে বায়োকেমিক ব্যবহার করি। এই জায়গাটা আমি হোমিওপ্যাথি দিয়ে দেখিনি। ফেরামফস আমি বায়োকেমিক ব্যবহার করি। 6x 2 ঘন্টা পর পর দেওয়া হয়। আপনি দেখবেন হোমিওপ্যাথি মেডিসিন দিয়েও হবে, কেননা যেহেতু সিমটোমেটিক ব্যাপার, তো তো হোমিওপ্যাথি মেডিসিন দিয়েও হবে। আমি যেহেতু এইখানে কাজ পাই, এই জন্য আমি আর মানে প্যাসলামো করি না। যেহেতু কাজ পাই সেই জন্য অতিরিক্ত প্যাসলামো করার কি দরকার আছে, এই জন্য আমি করি না, সত্যি কথা বলতে। চলুন, আপনাদের ভালো লাগছে না তো আমি আর একটি মেডিসিন আলোচনা করে আজকে ছেড়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগছে না, এই জন্য দর্শকের সংখ্যা কমে যাচ্ছে। তো ভালো না লাগলে ফালতু জ্বালাতন করে লাভ নেই। আর একটি মেডিসিন আলোচনা করে ছেড়ে দেবো। চলুন, সর্দির প্রারম্ভিক অবস্থা। সর্দি ঠান্ডা লেগেছে, জলে কাদায় ভিজে সর্দি ঠান্ডা লেগেছে হঠাৎ করে। নাক থেকে কাঁচা সর্দি ঝরছে, জলের মতো তরল কাঁচা সর্দি, সঙ্গে হাঁচি, নাকের মধ্যে ছ্যান ছ্যান করছে, জ্বালা করছে, নাক হেজে যায়, এমনকি সেপ্টাম বোন সেও ফুলে যায়। মানে এত তীব্রভাবে আক্রমণ করে। সামান্য ঠান্ডা লাগলেই বা ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসলেই বা ঠান্ডা জলের সংস্পর্শে আসলেই সর্দি দেখা যায়। সর্দি এবং কাশি বিশেষ করে সন্ধ্যায় এবং রাত্রিতে বেশি হয়। এই রাত্রিতে বেশি হয়, হয়তো জ্বালা কাশি এইগুলো রাত্রের দিকে একটু বেশি হয়। সারাদিন সর্দি টর্দি বেশ ঝরে, রাতে শোবার পরে বেশি হয়। হাজাকারক সর্দি, নাসিকার মধ্যে জ্বালা করেই চুলকায়, ক্ষত হয়। কতটা অ্যাক্রেড সর্দি এবার বুঝে নেন। অনেক সময় নাসিকার অস্থিও ফুলে ওঠে, যেটা বললাম আর কি। সঙ্গে গলায় ব্যথা, এই দেখেন এবার সেই বেলোডোনার মতো কোষ্ঠিকামের মতো অবস্থা আসলো কিন্তু। সঙ্গে গলায় ব্যথা, গ্ল্যান্ডে ব্যথা, গলায় ব্যথা করে, গ্ল্যান্ড গুলোতেও ব্যথা করে, শরীরে গিটে গিটে ব্যথা করে, গিটে গিটে ব্যথা, চিরিক মারা কামড়ানি ব্যথা। মানে কত প্রবল ভাবে আক্রমণ করতে পারে এই মেডিসিনটা। সঙ্গে জ্বর অনুভব হয়, হয়তো জ্বর অনেক বেশি নয়, 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট হয়তো টেম্পারেচার, সেখানেই এই তীব্র লক্ষণগুলো দেখা যায়। এইগুলোর সাথে রোগীর মধ্যে যা অবস্থান করে তা হচ্ছে, আমি বারবার যা দেখেছি তা হচ্ছে, সর্দি ঠান্ডা লাগার সাথে সাথে তার পিপাসা পায়, জল পিপাসা। রুগী বলে সর্দি লাগলেই তার পিপাসাটা বেশি পায়, সে জল বেশি খায়, সেই সাথে তার ঘাম হয় প্রচুর, সেই সাথে তার গরমে ঘাম প্রচুর হয় এবং জল পিপাসা পায়। এইগুলোর সাথে কি হয়, রুগীর পর্যায়ক্রমে শীত গরম লাগে। তার গরম লাগছে, পাখা চালালো, একটু পরে শীত লাগছে, তখন আবার গায়ে গরম কাপড় দিতে হচ্ছে। তো গরম কাপড় দেওয়ার পরে কিছুক্ষণ পর তার গরম লেগে গেল, তখন গরম আবরণ ফেলে দিতে হচ্ছে। ফেলে দিলে কিছুক্ষণ পর আবার শীত শীত ভাব লাগবে, ঠান্ডা লাগবে, শীত শীত ভাব লাগবে, আবার গায়ে ঢাকা দেবে। এইগুলো সঙ্গে পিপাসা এবং প্রচুর ঘাম, কোনো স্রাবে গন্ধ নেই, কিন্তু হাজাকারক জ্বালাকর সর্দির স্রাব এবং গলায় গ্ল্যান্ডে ব্যথা, সঙ্গে ইনফ্লামেশন শুরু হয়েছে। এই ইনফ্লামেশন শুরু হবার জন্যই তার গিটে গিটে ব্যথা, হাঁচি, কাশি, সর্দি এগুলো সব রয়েছে। এইগুলোর সাথে তার কিছু মানসিক লক্ষণ থাকে, সেটা হচ্ছে যে মন মেজাজের মধ্যে যা লক্ষ্য করা যায় তা হলো রুগী শুয়ে থাকতে চায়, তার আর ভালো লাগে না কিছু। রুগী শুয়ে থাকতে চায়, হালকা দুর্বলতা অনুভব করে, দৈহিকভাবে কাজকর্ম করতে ইচ্ছা করে না, মেজাজ বিরক্ত থাকে। কাজকর্ম করতে যদি জোর করে, হয়তো বাড়িতে আর কেউ নেই, তাকেই কাজকর্ম করতে হবে,
একজন মহিলা হয়তো, তাকে তো পরিবারের রান্না বান্না এই সমস্ত গুলো করতে হবে। তো সেই কাজকর্মগুলো করতে গেলে সে মেজাজ দেখায় না, কিন্তু সে কথা বলতেও পছন্দ করে না। অর্থাৎ মেজাজের পরিবর্তন হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, কাজকর্ম করতে ইচ্ছা করছে না। এই যে ইচ্ছা করছে না, আগে ইচ্ছা করতো এখন ইচ্ছা করছে না, এটাই হচ্ছে পেশেন্টের মানে সেন্ট্রাল জায়গা। আবার চুপচাপ থাকতে ইচ্ছা করছে, এই ইচ্ছার গুরুত্ব হচ্ছে সব থেকে বেশি। এইগুলোর সঙ্গে তার পানি জল পিপাসা এখন বেশি হয়ে গেছে, জল পিপাসা, জল খেতে বেশি ইচ্ছা করছে, জলের টান। কে খায় জল? জল পাকস্থলী খায় না, জল খায় মন। জল পিপাসা এত পেয়েছে যে জল তাকে খেতেই হবে, ইচ্ছা। এটা হচ্ছে একটা জেনারেল সিমটম, খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এগুলো। এটা তো আগে ছিল না, সর্দি লাগার সাথে সাথে দেখা গেছে। সঙ্গে হালকা দুর্বল এবং গরমে ভীষণ ঘাম, তখন সে আবার ঠান্ডা চায়, পর্যায়ক্রমে শীতোত্তাপ। কোন মেডিসিন? মেডিসিন দেবেন, দিয়ে নিশ্চিত ভাবে থাকবেন 100% যে আপনার ঠিক হয়ে যাবে। ডাক্তার এমডি নুরুজ্জামান বলেছেন ক্যালি আয়োডেটাম। আর কেউ? আর কেউ বলবেন? ডাক্তার কেন্ট সাহেব মেট্রিয়ামিটিকার এক জায়গায় বলেছেন, সম্ভবত অ্যাপিসমেলে, একটি মেডিসিনের প্রারম্ভিক অবস্থা সম্বন্ধে যেমন জ্ঞান অর্জন করতে হবে, তেমনি শেষ পর্যায়ের পরিস্থিতি সম্বন্ধেও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তো এই কথা যদি অত্যন্ত সত্য হয়, তাহলে মেট্রিয়ামিটিকায় কেবলমাত্র পরিস্থিতির চূড়ান্ত পর্যায়ের লক্ষণগুলোই লিপিবদ্ধ করা থাকলো কেন? প্রারম্ভিক অবস্থার লক্ষণগুলো কোথায় গেল? সেগুলোকে কেন বিন্যাস করা হলো না? যদি সেগুলোকে বিন্যাস করা না হয়ে থাকে, তাহলে আমরা জানবো কেমন করে? তেনারা তো অনেক মহারথীদের সংস্পর্শ পেয়েছেন, আমরা কাদের সংস্পর্শ পাবো? তাহলে এটাকে আরো স্পষ্ট করার দরকার ছিল। কিন্তু তিনি সম্ভবত প্লাম্বাম মিট অথবা অ্যাপিসমেল এই কথাটা বলেছেন। আর্স আয়োড, ক্যালি আয়োড, আর আর কিছু? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মেডিসিনটি হলো মার্কসল, ক্যালিয়াইড নয়। ক্যালিয়াইডের ব্যাপারটা আলাদা, ক্যালিয়াইডের বিষয়টা আলাদা। মার্কসল, আমি ক্যালিয়াইড সম্বন্ধে ডিটেলস বলছি না, একটুখানি বলছি। ক্যালিয়াইড ব্যক্তি স্থির থাকতে পছন্দ করে না সঞ্চালনের মধ্যে থাকতে পছন্দ করে, কোনটা? ইচ্ছা, চুপচাপ থাকতে ইচ্ছা, এই ইচ্ছার গুরুত্ব অনেক বেশি, এটাই মানসিক লক্ষণ, এটাই মানসিক লক্ষণ। আপনারা বলুন সবাই মিলে, ক্যালি আয়োড অসুস্থ অবস্থায় স্থিরভাবে থাকতে ইচ্ছা করে না চলাফেরার মধ্যে থাকতে ইচ্ছা করে, কোনটা? কেউ বলবেন? শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? আপনারা কেউ সাড়া দিচ্ছেন না, যদি সাড়া না দেন তাহলে আর কি বলবো। ওটা হলো মার্কসল, আমি যে লক্ষণগুলো বললাম ওটা মার্কসল। সর্দি ঠান্ডা লাগার সাথে সাথে মার্কসলের সর্দি ঠান্ডা খুবই অ্যাক্রিড,
প্রচন্ড অ্যাক্রিড, প্রচন্ড প্রদাহের সৃষ্টি করে, অত্যন্ত ক্ষতকারী, ঝাঁঝালো। এগুলোর সাথে তার একদিকে পিপাসা, প্রচুর ঘাম, সেই সাথে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ হচ্ছে পর্যায়ক্রমে শীতোত্তাপ। ক্যালিয়ায়োডে ঘামের কথা বলা আছে কিনা দেখবেন তো একবার। সরি, ক্যালিয়ায়োড নয়, আরসায়োডে। ক্যালিয়ায়োডে প্রচুর ঘামের কথা বলা আছে, আরসায়োডে ঘামের কথা বলা আছে কিনা এবং পিপাসার কথা বলা আছে কিনা দেখবেন। আরসায়োড হচ্ছে পাতলা তরুণ তরুণ পাতলা জলের ন্যায় সর্দির সাথে গ্ল্যান্ড আক্রমণ এবং পর্যায়ক্রমে শীতোত্তাপ। ব্যাস, এখানে ঘাম, পিপাসা এগুলো এগুলো বৈশিষ্ট্যপূর্ণ নয়, এগুলোর কথা বলা হয়নি। যখন আর্সেনিকে, আরসায়োডের ওই লক্ষণগুলোকে ওভার করে প্রচুর ঘাম এবং পিপাসা চলে আসবে, আরসায়োডের সমস্ত লক্ষণের সাথে প্রচুর ঘাম এবং পিপাসার কথা চলে আসবে, তখন মার্কসল। মার্কসলের তরুণ সর্দি বা তরুণ পীড়ার সাথে তার ঘাম, মুখের লালা, এগুলো নাও হ্যাঁ, ঘাম থাকবে, ঘামে কোনো গন্ধ থাকবে না, মুখে মানে পিপাসা থাকবে, মুখে লালা নাও থাকতে পারে, তার জিহ্বা মোটা থলথলে, দাঁতের ছাপ এটা নাও থাকতে পারে, এরকম স্পষ্ট ভাবে তো কোথাও বলা নেই, কিন্তু যেগুলো থাকবে সেগুলো আমি যা বর্ণনা করেছি সেই তাই। তো যদি পেশেন্ট মার্কসলের সিমটম নিয়েই প্রকাশ পায় এবং প্রারম্ভেই ঠিক না করা যায় এবং দীর্ঘস্থায়ী হবার সুযোগ দেওয়া যায়, তাহলে ধীরে 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 তার স্রাবে গন্ধ চলে আসবে, সমস্ত স্রাবে পচন ক্রিয়া শুরু হবে এবং গন্ধ চলে আসবে, তখন জিহ্বা ফুলবে, পাকস্থলীর গন্ডগোল হবে, পাকস্থলীর গন্ডগোল হবে, পায়খানার সমস্যা হবে, পায়খানাতে শ্লেষ্মা আসবে, আমাশা আসবে, কোথানি আসবে, এগুলো সব পর্যায়ক্রমে একটার পর একটা লক্ষণ চলে আসবে এবং শরীরের মধ্যে পচন ক্রিয়া শুরু হয়ে ঘামে দুর্গন্ধ আসবে, মুখ থেকে লালা পড়বে, লালা স্রাব, লালা গ্রন্থিগুলো আক্রমণ করবে, সেখান থেকে লালা লালা ঝরবে, জিভ মোটা হয়ে যাবে, দাঁতে ছাপ পড়বে, এই সমস্ত লক্ষণগুলো চলে আসবে। ব্যাপারটা এমন নয় যে আজকে সর্দি লাগলো আর আজকে সর্দি লেগে এই লক্ষণগুলো সব প্রকাশ পেয়ে গেল, ব্যাপারটা এমন না। আলোচনা কেমন লাগছে আপনাদের কাছে? এগুলো কি আপনাদের উপকার আসবে বলে মনে হয়? আমি যে আলোচনা করলাম সেগুলো আপনাদের বিশ্বাস হয়? কমেন্টের মাধ্যমে লিখুন একটু। আপনারা কি অন্য খবর শুনছেন না কি করছেন বুঝতে পারছি না। যদি কেউ খবর শুনেন, গল্প করেন, টিভি দেখেন, অন্য মোবাইলে অন্য কিছু দেখেন, আমার আলোচনা শোনেন, কিচ্ছু হবে না, কোনো কাজে আসবে না। হোমিওপ্যাথিতে অবহেলা, অলসতা, বিলাসিতা এসবের কোনো মূল্য নেই। হোমিওপ্যাথিতে যা মূল্য আছে তা হচ্ছে পরিশ্রম, ধ্যান, একনিষ্ঠ অধ্যয়ন, এগুলোর হোমিওপ্যাথিতে মূল্য রয়েছে। থ্যাংক ইউ, সুন্দর আলোচনা, অনেক ভালো লাগলো, খুব ভালো লেগেছে স্যার। ওয়েলকাম ফাহিমা হায়দার, ডাক্তার ফাহিমা হায়দার, ওয়েলকাম। আমার আলোচনা আপনাদের বিশ্বাস হয়? কেউ কি ব্যবহার করেন আমার আলোচনা মোতাবেক মেডিসিন গুলো? এগুলো হোমিওপ্যাথি হিসাবে আপনারা স্বীকৃতি দিচ্ছেন না কি বলছেন? কমেন্টের মাধ্যমে একটু জানান। আমার শুধু মনে হয় যে যার কাছে যত শিওর শর্ট রয়েছে, মেন্টালে বলুন, ফিজিক্যালি বলুন, যাতেই বলুন, যার কাছে শিওর শর্ট, নিশ্চিত অভিজ্ঞতা রয়েছে, নিশ্চিত সুনিশ্চিত অভিজ্ঞতা রয়েছে, সেগুলো
অভিজ্ঞ চিকিৎসকদের সাথে শেয়ার করা প্রয়োজন। সেগুলো অভিজ্ঞ চিকিৎসকদের সাথে শেয়ার করা প্রয়োজন। তাহলে হোমিওপ্যাথির শ্রীবৃদ্ধি হবে। না হলে সব জ্ঞান যদি মনে করে আমার ভিতরে রাখবো আর এগুলোকে নিয়েই ইহকাল থেকে ত্যাগ করব, তাহলে ইহকালও শেষ, পরকালও শেষ। হোমিওপ্যাথির উন্নতি কোনোদিনই হবে না। এই জন্য দিল খোলা মনে যার যত শিওর শর্ট জ্ঞান আছে, সুনিশ্চিত অভিজ্ঞতা রয়েছে, সেগুলোকে শেয়ার করা খুব প্রয়োজন। কিন্তু ওই বইয়ের মুখস্থ বিদ্যা আওড়ানো, এটা আমাদেরকে অনেক বেশি মানে সহযোগিতা করবে না। ওগুলো তো বইয়ে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি মেটিকা পড়াশোনা করে অভিজ্ঞ চিকিৎসক যে সুনিশ্চিত অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন, সেগুলোকে শেয়ার করা প্রয়োজন। তাহলে হোমিওপ্যাথির অনেক বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। না হলে অসম্ভব। তা চলুন, আমার এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। সেখানে আরো অনেক ভিডিও আপলোড করা রয়েছে। যদি কারোর আমার আলোচনা শুনতে ইচ্ছা হয়, তাহলে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হবে কি, খুব তাড়াতাড়ি আপনারা মানে আপলোডকৃত ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। ডাক্তার আব্দুল মমিন ভাই, আপনাকে তো সব শেষে দেখছি। হ্যাঁ, একেবারে শেষে দেখছি আপনাকে। আশা করি ভালো আছেন। আপনাদের ওদিকে বন্যা পরিস্থিতি কেমন কি? তো আজকে এ পর্যন্তই রাখি, প্রায় 1.5 ঘন্টা হতে চললো। পরবর্তী লাইভে আবার আপনাদের সঙ্গে আসব। আসলে আরো অনেক বিষয় থেকে গেল, জ্বর, নিউমোনিয়া, কাশি, এগুলো সব থেকে গেল। তো বন্যা পরবর্তী পরিস্থিতিতে যে রোগগুলোর সৃষ্টি হয়, সেগুলো নিয়ে তো একটা আলোচনায় সব সম্পন্ন করা সম্ভব নয়। আপনাদের ওখানে ভালো আছে, বেশ বেশ বেশ, খুব ভালো। তো অনেকগুলো আলোচনা এগুলোকে সম্পন্ন করা যেতে পারে। তো আমার আলোচনা আপনাদের কতটা উপকার আসবে, কতটা উপকার হয়, সেগুলো আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। গুড নাইট, ডাক্তার কার্তিক চন্দ্র সাহা। গুড নাইট, ভালো থাকবেন। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই লাইভটি ভিডিওটি আপলোড করা থাকবে। আপনারা চাইলে ওখানে গিয়ে আরো অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। সঙ্গে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে সহযোগিতা করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনি আপনার টিপস 100% কাজ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেগুলো আলোচনা করি সেগুলো হচ্ছে কি, ওই বই থেকে পড়ে যা যা আছে শুধু সেইগুলো নিয়ে এসে আলোচনা করি এমনটা না। আমি যেগুলো ব্যবহার করে ঠিক যেমন যেমন ভাবে আমি পেয়েছি, ঠিক তেমন তেমন ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরি। একটা রুগীতে ব্যবহার করে কাজ পেয়েছি সেটাকেই আলোচনা করলাম এমন না। বারবার ওই সিমটম গুলোর ভিত্তিতে, ওই পরিস্থিতিগুলোর ভিত্তিতে বারবার ব্যবহার করে বারবার রেজাল্ট পেয়েছি, প্রত্যেকবার রেজাল্ট পেয়েছি এবং কোন রকম কমপ্লিকেটেড ছাড়া রেজাল্ট পেয়েছি। তবে সেইগুলোকে আমি আমার লেখনের জায়গাতে ঠাঁই দিই, সেইখানে আমি আমার লেখনের জায়গায় ঠাঁই দিই, তাছাড়া দিই না। আর যেগুলো বইয়ে পড়েছি এখনো মেলাতে পারেননি, বুঝতে পারেননি, সেগুলো আমি আমার এক্সপেরিমেন্টে রেখে দিই। আর অন্যান্য বই থেকে পড়ি, আর অন্যান্য ভাবে বোঝার চেষ্টা করি এবং বিশেষ সিমটম গুলোকে খুঁজে বের করে সেইগুলোকে ব্যবহার করে, মানে প্রয়োগ করে জানতে চেষ্টা করি। এইভাবে এইভাবে আমি আমার সুনিশ্চিত অভিজ্ঞতার
ফলাফল আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য সবাই। আজ এ পর্যন্ত, পরবর্তী লাইভে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।